ক্লাস 7 এর প্রথম অধ্যায় আজকে আমরা পড়ব তাপ অধ্যায়। দেখো খুব সোজা চ্যাপ্টার একটা, তোমরা ক্লাস 7 থেকে তোমাদের যে ফিজিক্স খুবই মজার, খুবই ভালো লাগবে অবশ্যই দেখো। তাহলে আমরা প্রথমে জানবো যে তাপ জিনিসটা কি। তাহলে তাপ মানে আশা করছি জানো, ক্লাস 6 এ ছিল। তাপ এক প্রকারের শক্তি। এটার মানে কি আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো আমরা কোনো জিনিস, ধরো মোবাইল বা কোনো কিছু যখন অনেক বেশি ব্যবহার করি তখন সেটার মধ্যে তাপের সৃষ্টি হয়। এটা তোমরা জানো যে 1 ঘন্টা বা 2 ঘন্টা যখন মোবাইল দেখা হয় তখন সেটা একটু একটু গরম হয়, তার মানে তাপের সৃষ্টি হয়। তো কেন হয় এমনটা? তাহলে যখন মোবাইলের মধ্যে মোবাইলটা চলে, তোমরা জানো মোবাইলের মধ্যে ব্যাটারি থাকে, ইলেকট্রিসিটি কারেন্ট থাকে। এবার তড়িতের প্রভাবে যখন সেটা চলে অনেকক্ষণ তখন সেটা গরম হয়। তাহলে এবার আমরা জানি তড়িৎটা এক প্রকারের কি শক্তি। এবার আরেকটা জিনিস আমরা জানি, দেখো যে তাপ যেটা আছে সেটাকে রূপান্তর করা যায় বা শক্তিকে রূপান্তর করা যায়, কিন্তু শক্তিকে ধ্বংস করা যায় না। তাহলে যেহেতু তড়িৎ যেটা আছে সেটা এক প্রকারের শক্তি ছিল, তাহলে এই ক্ষেত্রে যে তাপটা আছে সেটাও কি হবে? এক প্রকারের শক্তি। কারণ শক্তি যেটা আছে সেটা রূপান্তর করা যায়, ধ্বংস করা যায় না। তাহলে যেহেতু তড়িৎটা এক প্রকারের শক্তি ছিল, তার মানে তাপটাও হবে এক প্রকারের শক্তি। তাহলে প্রথম পয়েন্ট তোমরা অবশ্যই নোট করে নেবা যে তাপ এক প্রকারের শক্তি। তাপ এক প্রকারের কি বললাম? শক্তি। তো দেখো প্রকারের শক্তি, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে নোট করবা সবকিছু। তারপরে চ্যাপ্টারের শেষে আমরা কোয়েশ্চেন অ্যান্সার বলবো। তাহলে এবার দেখো, এই যে তাপটা আছে কোনো বস্তু যখন গ্রহণ করে তখন যে বস্তুটার উষ্ণতা বৃদ্ধি পায়, মানে বস্তুটা উষ্ণ হয়। এবং এই যে তাপটা যখন কোনো বস্তু ছাড়ে মানে বর্জন করে তখন সেটা শীতল হয়। তাহলে এটাও এখানে লিখতে হয়। তাহলে লিখো তাপ হলো এক প্রকারের শক্তি যেটা বস্তু গ্রহণ করলে গ্রহণ করলে গ্রহণ করলে উষ্ণ হয় এবং বর্জন করলে শীতল হয়। শীতল হয়। তার মানে আমরা তাপ বুঝতে পারলাম। তাপ হলো এক প্রকার শক্তি যেটা বস্তু গ্রহণ করলে বস্তুটা উষ্ণ হয় এবং তাপ বর্জন করলে বস্তুটা ঠান্ডা হয়। এটা তাপের বেসিক সংজ্ঞা। এবার তাপের অনেক কিছু বিষয় আছে, তোমাদের ক্লাস 7-এ নাই, তোমাদের জাস্ট স্টার্টিং হচ্ছে। যেমন তাপ সম্পর্কে আমরা জানবো, তাপের ক্যালোরি নীতি, তারপর আরো অনেক কিছু আছে। ক্লাস 7, 8, 9, 10 ধীরে ধীরে আমরা শিখবো। তাহলে এবার দেখো যে তাপ সম্পর্কে আমরা বললাম। এবার আমরা জানবো তাপ দেখো একটা যন্ত্রে মাপা হয়, সেই তাপ যে যন্ত্রে মাপা হয় সেটাকে বলা হয় ক্যালোরিমিটার। তো অবশ্যই তোমরা লিখে নাও যে ক্যালোরিমিটার যন্ত্রে তাপ পরিমাপ করা হয়। ক্যালোরিমিটার যন্ত্রে তাপ পরিমাপ করা হয়। তাহলে এটা তোমরা লিখে নাও। এবার দেখো এই যে ক্যালোরিমিটারে তাপ পরিমাপ করা হলো, এবার যে উষ্ণতা নামের একটা জিনিস হয়, বা উষ্ণতা বা তাপমাত্রা একই কথা, উষ্ণতা এবং তাপমাত্রা একই কথা, তাপ এবং তাপমাত্রা আলাদা। এবার তাপমাত্রা বা উষ্ণতা এই জিনিসটা কি সেটা আমরা জানবো। তাহলে নেক্সট আমাদের জানতে হবে যে তাপমাত্রা বা উষ্ণতা যেটা আছে সেটা কি হয়। দেখো তাহলে তাপমাত্রা মানে, ধরো আমি বলছি যে কোনো একটা জিনিসের মধ্যে আমরা তাপ দিলাম, তাহলে বস্তুটার উষ্ণতা বৃদ্ধি পাবে, মানে বস্তুটা গরম হবে, এবং যখন তাপটা বর্জন হবে তখন ঠান্ডা হবে। এবার এই যে গরম এবং যে ঠান্ডা এই যে অবস্থা, মানে কোনো বস্তুর উষ্ণ এবং শীতলের এই অবস্থা যেটা হয় সেটাকে বলা হয় কি? তাপমাত্রা। তাহলে বোঝা গেল কোনো জিনিসের ঠান্ডা এবং গরমের, শীতল এবং উষ্ণর যে অবস্থা সেই অবস্থাটাকে বলা হবে তাপমাত্রা। যেমন আমি ধরো বললাম বরফ, বরফ ঠান্ডা, তাহলে উষ্ণতাটা ঠান্ডা। আর ধরো কোনো একটা গরম জিনিস আছে কয়লা, তাহলে সেটা গরম, তার মানে এটার উষ্ণতাটা কি? তাপমাত্রাটা গরম। তাহলে এইভাবে তার মানে কোনো বস্তু ঠান্ডা এবং যে গরমের যে অবস্থা সেটা হবে তার তাপমাত্রা। এবার দেখো আমরা তাপমাত্রা যেটাতে পরিমাপ করা হয় সেটা তোমাদের এখানে জানতে হবে। তো তাপমাত্রা দেখো থার্মোমিটার নামের যন্ত্রতে পরিমাপ করা হয়। তাহলে লিখো, দেখো থার্মোমিটার যন্ত্রে তাপমাত্রা পরিমাপ করা হয়। থার্মোমিটার যন্ত্রে তাপমাত্রা পরিমাপ করা হয়। এবার দেখো সেটা পরিমাপ করার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় সেটা দেখো একটা তরলের ধর্ম অনুসারে সৃষ্টি হয়। তো ওইগুলো আমি বলছি। তাহলে ধরো একটা আমি বলছি যে এটা একটা ধরো থার্মোমিটার আছে, 3 ধরনের থার্মোমিটার হয়, আমরা একটু পরে জানবো। আমি এটা সিম্পল একটা ধরো বেসিক এইভাবে বললাম। থার্মোমিটার জানো জ্বরে বা কোনো কিছুতে ব্যবহার করা হয়। এবার এগুলোর মধ্যে পারদ রাখা থাকে। তাহলে এটা কিভাবে ক্রিয়া করে বা যন্ত্রটা কি হয় আমি একটু বলছি, তারপরে দেখো কি হবে। এখানে ধরো এটা জিনিসকে আমরা গরম করলাম, তাহলে এই যে পারদ আছে সেটা ধীরে ধীরে এদিকে চলে আসবে, মানে তার আয়তনটা বৃদ্ধি পাবে। তার প্রভাবে এখানে বিভিন্ন
মার্ক করা থাকবে, ধরো আছে 1 2 3 4 5 6, তারপরে এদিকে ধরো এভাবে আছে 7 8 9। তাহলে এখানে যে পারদ যতদূর পর্যন্ত যেই থামবে ততটা হবে তার উষ্ণতা। তাহলে এইভাবে দেখো তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয়, এটা বৃদ্ধি পাবে, তারপরে আমরা এখানে মার্ক স্কেলের মতো দেখে নিব। তাহলে এটা তাপ পরিমাপ করা হয়। এবার এই যন্ত্রটা বললাম থার্মোমিটার। এবার যে থার্মোমিটার আছে সেটাতে দেখো এই ক্ষেত্রে যে তরলের যেটা আছে, এটা মনে রাখবা খুব ইম্পর্টেন্ট, যে তরলের প্রসারণশীলতা ধর্মকে ব্যবহার করা হয়। মানে এই যে পারদটা আছে সেটা যদি বৃদ্ধি না পায় তাহলে এগুলো হবে না। তার মানে থার্মোমিটার যন্ত্রে দেখো তরলের প্রসারণকে ব্যবহার করা হয়। তরলের প্রসারণ, প্রসারণ যে ধর্মটা আছে সেটা, মানে তরলটা প্রসারণ হতে পারে সেই ধর্মটা এটা। এবার দেখো আমি বললাম যে পারদ ব্যবহার করা হয়, তো আমরা জানবো যে পারদ জিনিসটা কেন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে। তো দেখো যে কোনো জিনিস আমরা ধরি এখানে জল ব্যবহার করতাম, তো এবার ধরো জলের কারণে যখন আমরা কোনো ঠান্ডা জায়গায় নিয়ে যাব পারদটাকে, তখন আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, পারদটা জমে যায়, জলটা জমে যায়, তার জন্য জল জমে যাবে। কিন্তু পারদের ক্ষেত্রে এমনটা হয় না, পারদটা 0 ডিগ্রি সেলসিয়াসে জমে না, খুব কম তাপমাত্রায়ও সেটা জমে না, তার জন্য এটা ভালো। তারপর কি, এটা ধর আমরা গরমে নিয়ে গেলাম, তাহলে গরমে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে জলটা বাষ্প হয়ে যায়, তাহলে এক্ষেত্রেও দেখো যে এটা বাষ্প হয়ে যায়, কিন্তু পারদের ক্ষেত্রে এমনটা হয় না, তার জন্য পারদটা ভালো। আরও কারণ আছে, দেখো কোনো জিনিস ধরো জল আছে, আমরা যখন একটা জল পাত্রের মধ্যে রাখি, তোমরা লক্ষ্য করবা যে ওই পাত্রের মধ্যে জলটা একটু একটু লেগে থেকে যায়, কিন্তু পারদ যেটা আছে সেটা একটুও লেগে থাকে না। তোমরা দেখবা অবশ্যই বড় ক্লাসে আসে আবার ল্যাবের মধ্যে, যে পারদ যেটা আছে সেটা পাত্রের মধ্যে লেগে থাকে না। তো এটাও একটা বড় কারণ। এইসব কারণের জন্য আমাদের পারদ যেটা আছে সেটা একদম বেস্ট, হ্যাঁ, ব্যবহারে। আর একটা হবে দেখো, জলের ক্ষেত্রে যে প্রসারণটা আছে খুবই কম হয়, তার জন্য এটা আমরা জলের ধরো উষ্ণতার পরিবর্তন হলো তো এটা আমরা বুঝতেই পারবো না, কিন্তু পারদের ক্ষেত্রে এই যে প্রসারণটা অনেক বেশি হয়, তার জন্য আমরা এটা বুঝতে পারি যে এটার উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, তার জন্য পারদ ব্যবহার করা হয়। তাহলে বললাম এই কারণগুলো একটু মনে রাখো। ঠিক আছে, এবার আমরা দেখো মেন যে জিনিস আছে সেগুলো সম্পর্কে জানবো, যে একটা তাপমাত্রা পরিমাপ করার যে স্কেল বললাম 3 ধরনের স্কেল আছে, আশা করছি জানো, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এগুলো সম্পর্কে। তাহলে দেখো থার্মোমিটারের স্কেল, থার্মোমিটার স্কেল, তো এটা সম্পর্কে দেখো আমরা জানবো। 3 ধরনের স্কেল আছে, প্রথমে আমরা যেটা জানবো সেলসিয়াস স্কেল বা এগুলো সম্পর্কে। সেলসিয়াস, দেখো তাহলে এগুলো বলছি আমি, সেলসিয়াস, ফারেনহাইট এবং আরেকটা আছে কেলভিন, সেটা সম্পর্কে। তার আগে দেখো থার্মোমিটারে আমরা কয়েকটা বিষয় জানতে হবে এখানে, তবে সেটা সম্পর্কে বুঝতে পারবো। মানে একটা আমরা থার্মোমিটার কি অনুসারে বানাবো, তো সেটার জন্য আমাদের এগুলো প্রয়োজন। ধরো একটা থার্মোমিটার বানাবো, তো সেখানে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, যেমন নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা নিম্ন স্থিরাঙ্ক জিনিসটা কি এটা জানবো। তাহলে দেখো যে উষ্ণতায় বরফ গলতে শুরু করে সেই উষ্ণতাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। তাহলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক মানে কি বলছি আবার লিখো, আমি আচ্ছা তোমাদের লিখে দিচ্ছি। আবার আমি বললাম, আশা করছি বোঝা গেল। ধরো একটা বরফ আছে, তাহলে বরফটাকে যে উষ্ণতার মধ্যে সেটা গলতে শুরু করবে, সেই যে উষ্ণতা সেটাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে লিখো যে উষ্ণতায়, নিম্ন স্থিরাঙ্কটা লিখো, যে উষ্ণতায় বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। ঠিক আছে, তারপরে এবার জানবো আমরা যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা সম্পর্কে। এবারে জানছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে কি, দেখো যেমনটা বললাম, যেটার মধ্যে কি হবে, দেখো গলতে শুরু করবে, যে উষ্ণতায় বরফ গলতে শুরু করবে সেটা হবে কি নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে কি, যে উষ্ণতায় যে জল আছে সেটা বাষ্পে পরিণত হতে শুরু করবে। জানো তোমরা যখন জলকে অনেক গরম করা হয় তখন সেটা বাষ্পে পরিণত হয়, তাহলে যে উষ্ণতাতে এই যে জলটা বাষ্পে পরিণত হবে সেটাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে আবার বলছি আমি, লিখো যে উষ্ণতায়, যে উষ্ণতায় আমি সংক্ষেপে লিখে দিলাম, জল বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে, তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। তোমরা একটু তাড়াতাড়ি লিখে নাও। এবার দেখো এই ক্ষেত্রে যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং যে নিম্ন স্থিরাঙ্ক আছে সেগুলোর আমরা যে মান হয় কত হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে আবার দেখো আছে আরেকটা প্রাথমিক অন্তর, তো সেটাও আবার আমরা জানবো। তারপরে স্কেলগুলো আমরা ডিসকাস করছি। তাহলে দেখো এবার আমরা জানবো এটা, যে প্রাথমিক অন্তর এটা কি, প্রাথমিক অন্তর।
শোনো, প্রাথমিক অন্তর মানে কি, দেখো যে উষ্ণতায় বরফটা জলে পরিণত হয়, ঠিক আছে, এবং যে উষ্ণতায় জলটা বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা জানি যে জলটা যে বাষ্পে পরিণত হলো এবং এই যে বরফটা জলে পরিণত হলো, তাহলে এদের মাঝের যে উষ্ণতার পার্থক্য, এদের মাঝে যে পরিমাণ উষ্ণতা থাকে, সেই উষ্ণতাকে বলা হয় তার প্রাথমিক অন্তর। বোঝা গেল? তাহলে জলটা গলে যাওয়া এবং জলটা বাষ্পে হয়ে যাওয়ার মাঝে যে পরিমাণ উষ্ণতা পরিমাণ থাকে সেটাকে বলা হবে কি হবে? প্রাথমিক অন্তর। তাহলে এক কথায় লিখো, নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কর, নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক এর মধ্যবর্তী উষ্ণতাকে, মধ্যবর্তী তাপমাত্রা, সংক্ষেপে লিখছি, তাপমাত্রাকে ওই স্কেলের প্রাথমিক অন্তর বলে, ওই স্কেলের প্রাথমিক অন্তর বলে, প্রাথমিক অন্তর বলে। তাহলে বোঝা গেল প্রাথমিক অন্তর মানে কি, নিম্ন স্থিরাঙ্ক আছে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে, তাহলে তাদের মাঝের যে অন্তরটা সেটাকে বলা হবে তার কি, প্রাথমিক অন্তর। এই তিনটে পয়েন্ট মনে রাখো। এবার আমরা দেখো যে বিভিন্ন স্কেল সম্পর্কে আছে সেগুলো আমরা জানবো। তাহলে দেখো আমি বলছি বিভিন্ন স্কেল। প্রথমে যেটা বলছিলাম যে ডিগ্রি সেলসিয়াস স্কেল জানবো, তো দেখো সেলসিয়াস স্কেল সম্পর্কে আমি বলছি। তো সেলসিয়াস স্কেল দেখো বিজ্ঞানী সেলসিয়াসের নাম অনুযায়ী হয়েছিল, ঠিক আছে, ফারেনহাইট এবং কেলভিন বৈজ্ঞানিক নামের অনুসারে। তাহলে সেলসিয়াস যেটা আছে এখন তিনি বলেছিলেন যে 0 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতায় যখন যে প্রথমে ফারেনহাইট স্কেল তৈরি হয়েছিল, হ্যাঁ, তারপরে ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার দেখো সেলসিয়াস স্কেলে কি হয়, যে নিম্ন স্থিরাঙ্ক ওটা 0 ধরা হয়, মানে যে উষ্ণতাতে বরফটা জলে পরিণত হবে সেটাকে 0 ধরা হয়, এবং যে উষ্ণতাতে জলটা বাষ্পে পরিণত হবে সেটাকে 100 ধরা হয়, দিয়ে এটা সেলসিয়াস স্কেল করা হয়। তাহলে সেলসিয়াস স্কেল কি, যে স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, সেই স্কেলটা হবে সেলসিয়াস স্কেল। এভাবে মনে রাখো, কোনো সংজ্ঞা হয় না, হ্যাঁ, তো আমি এটা জাস্ট বললাম। এবার দেখো এক্ষেত্রে তাহলে বললাম এটার যে নিম্ন স্থিরাঙ্ক এটা কত হয়, 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এটার বললাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয়, সেটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক যে অন্তরটা আছে সেটা কত আসবে বলো, প্রাথমিক অন্তরটা কত আসবে, সেটা আসবে দেখো 100 - 0, কারণ আমি বললাম এটা থেকে এটা মানে মাঝের যে তাপমাত্রা, ধরো এখানে এটা উষ্ণতার পরিবর্তন, মানে ধরো আমি বললাম কোনো জিনিসের দাম ছিল 1000 টাকা, এখন 1500, তাহলে পরিবর্তন কত, 500। তাহলে এইভাবে দেখো পরিবর্তন মানে কি, বিয়োগফল শেষ থেকে প্রথমটা, তাহলে তার জন্য এটা, তাহলে অ্যান্সারটা কত আসছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক অন্তর সেলসিয়াস স্কেলের কত হয়, 100 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট এবার দেখো আমরা ফারেনহাইট স্কেল সম্পর্কে জানবো। তাহলে সেলসিয়াস স্কেলের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো। এবার দেখো ফারেনহাইট স্কেল যেটা আছে এটা সেলসিয়াসের প্রথমে এসেছিল, কিন্তু এই ফারেনহাইট স্কেলটা একটু কমপ্লিকেটেড, একটু মানে কনফিউজিং, তার জন্য বৈজ্ঞানিক সেলসিয়াস পরে ওইটা দিয়েছিলেন, দিয়ে সেলসিয়াসটা বেশি প্রচলিত ফারেনহাইটের তুলনায়, ঠিক আছে। তাহলে ফারেনহাইট সম্পর্কে আমরা দেখো বলছি একটু, ফারেনহাইট স্কেল। দেখো বৈজ্ঞানিক ফারেনহাইট কি বলেছিলেন, যে দেখো যে স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হয় 32 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয় 212 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে বলা হয় তার ফারেনহাইট স্কেল। তাহলে এটার নিম্ন যে স্থিরাঙ্ক আছে সেটা হবে 32 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট, আর আচ্ছা 32 ডিগ্রি ফারেনহাইট, আর যে ঊর্ধ্ব স্থিরাঙ্কটা আছে সেটা হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এটার মানে আশা করছি বুঝতে পারছো, নিম্ন মানে কি 32 ডিগ্রি ফারেনহাইটে জলটা বরফে পরিণত হবে, বা বরফটা জলে পরিণত হবে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটার মানে হলো যে 212 ডিগ্রি ফারেনহাইট স্কেলে জলটা বাষ্পে পরিণত হবে। তাহলে এগুলো বলেছিলেন বিজ্ঞানী ফারেনহাইট। এবার দেখো এটার যদি আমরা প্রাথমিক যে অন্তরটা আছে, প্রাথমিক অন্তরটা যদি বার করি, অ্যান্সারটা কত আসবে দেখো, 212 মাইনাস কত আসছে 32, তার মানে আসবে 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা প্রাথমিক অন্তরটা পেলাম 180 ডিগ্রি ফারেনহাইট। তার মানে সেলসিয়াসের ক্ষেত্রে যে স্কেলটাতে ছিল সেটার মধ্যে পার্থক্য ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে পাওয়া গেল 180 ডিগ্রি ফারেনহাইট। এবার এগুলোর জন্য যে 32 ডিগ্রি সেলসিয়াস তারপরে 212, এগুলো একটু কমপ্লিকেটেড ছিল, হ্যাঁ। আর সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি সেলসিয়াস, এগুলো খুব সোজা ছিল, তার জন্য ডিগ্রি সেলসিয়াসটা বেশি প্রচলিত হয়েছিল, ঠিক আছে। এবার দেখো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল দুটো সম্পর্কে আমরা জানলাম। নেক্সট এবার আর একটা স্কেল সম্পর্কে আমরা জানবো, যেটা সবচেয়ে সোজা, ওটা সম্পর্কে এটা তোমাদের ক্লাস 7-এ নাই, তো একটু জানবা একটু ভালো হবে। দেখো তাহলে কেলভিন স্কেল।
কেলভিন স্কেল সম্পর্কে আমরা জানবো। দেখো বিজ্ঞানী কেলভিন কি করেছিলেন, একটা এক্সপেরিমেন্ট যে তিনি জেনেছিলেন যে মহাবিশ্বের সবচেয়ে যে কম উষ্ণতা হয় সেটা 0°C রাখলে সবচেয়ে ভালো হয়। মানে যেখানে উষ্ণতা সবচেয়ে কম, মানে যত উষ্ণতা সবচেয়ে কম হতে পারে সেটাকে 0°C রাখা হয়েছিল। তারপরে যখন বৃদ্ধি পাবে তখন বৃদ্ধি পাবে। তাহলে এটা দেখো সবচেয়ে সোজা, কারণ মাইনাসে কোনো অ্যান্সারই আসবে না, কারণ সবচেয়ে কম যেটা থাকবে সেটা হয়ে যাবে 0। এবার কত হয় সবচেয়ে কম, আমাদের মহাবিশ্বে সবচেয়ে কম হয় -273°C। তো কেলভিন কি করেছিলেন, এটাকে 0 কেলভিন ধরে নিয়েছিলেন, বাস। ডিগ্রি কেলভিন হয় না, শুধু কেলভিন। তাহলে এটা দেখো -273, এটা মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা, এটাকে ধরা হয় 0 কেলভিন। এবার এটা যখন বৃদ্ধি পাবে, ধরো এটা 1 বৃদ্ধি পেলো, তাহলে কত আসবে +1, তাহলে এটাও চলে আসবে 0°+1, তাহলে এটা অ্যান্সার আসবে কত 1°C। আর এটা কত আসবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 272°F, ডিগ্রি কেলভিন, সরি ডিগ্রি হয় না, কেলভিন হয় শুধুমাত্র। তাহলে দেখো এইভাবে এই মানগুলো তিনি দিয়েছিলেন। এবার এটা সবচেয়ে সোজা, কারণ এই ক্ষেত্রে মাইনাসে কোনো অ্যান্সারই আসবে না, কারণ মাইনাস এক্ষেত্রে হবে না, সবচেয়ে কমটাকে 0°C ধরা হয়। তাহলে কেলভিন স্কেল কি, যে স্কেলে মহাবিশ্বে সবচেয়ে কম উষ্ণতাকে 0°K ধরা হয়, 0 কেলভিন ধরা হয়, সেই স্কেলকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে এটা কেলভিন স্কেল সম্পর্কে বললাম, একটু এগুলো মনে রাখো। এবার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা সূত্র একটা আমাদের জানতে হবে, সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি, অবশ্যই ভালোভাবে দেখো। তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, সেলসিয়াস ও ফারেনহাইট, সেলসিয়াস ও ফারেনহাইট, আমি সংক্ষেপে লিখে দিলাম। দেখো তাহলে কি হয় এটাতে, সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক, তো অবশ্যই ভালোভাবে জানতে হবে, এটা তোমরা দেখো। এবার তাহলে কি হবে, প্রথমে দেখো যে সেলসিয়াস আছে এবং ফারেনহাইট আছে, সেগুলোর প্রাথমিক অন্তরগুলো তোমাদের জানতে হবে। তাহলে প্রাথমিক অন্তর আমি বলেছিলাম সেলসিয়াসের প্রাথমিক অন্তর কত হয় 100°C, এবং ফারেনহাইটের কত হয় 180। আচ্ছা, প্রাথমিক অন্তর মানে কি, দেখো আমি বললাম যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে উষ্ণতার পার্থক্য সেটাকে বলা হয় প্রাথমিক অন্তর। তাহলে সেলসিয়াসের প্রাথমিক অন্তর কত হয় 100, ফারেনহাইটের কত হয় 212। এবার আচ্ছা, ফারেনহাইট স্কেলের যে প্রাথমিক অন্তর হয় 180, দেখো আমরা একটু আগে লিখেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে সেলসিয়াস, আমি লিখছি তারপর বোঝাবো, সেলসিয়াস এর 100টি ঘর, আমি সংক্ষেপে 100 ঘর লিখছি, ফারেনহাইট এর 180 এর সমান। দেখো এটা কি লিখলাম যে সেলসিয়াসের 100টি ঘর ফারেনহাইটের 180টির সমান। এটার মানে কি, দেখো যে প্রাথমিক অন্তর মানে যে উষ্ণতায় জল থেকে বরফ হবে এবং বরফ থেকে বাষ্প হবে, জল থেকে বাষ্প হবে, সেই যে মান দুটো আছে, দেখো আমি বললাম যে সেলসিয়াসের, আমি প্রাথমিক অন্তর মানে বলেছিলাম যে ওই দুটোর পার্থক্য যত উষ্ণতা আছে, তাহলে সেলসিয়াসে যে পরিমাণ পার্থক্য হবে ফারেনহাইটেও সেম পার্থক্যই হবে, কারণ কি আমরা জানি উষ্ণতাটা কি দুটোই জল, তাহলে সমানই হবে। তাহলে এবার ওই যেহেতু দুটোরই প্রাথমিক সমান হওয়া উচিত, তার জন্য দেখো সেলসিয়াসের 100টি ঘর এবং ফারেনহাইটের 180টি ঘর সমান হবে এটা। তারপর দেখো এবার যদি আমরা সেলসিয়াসের একটি ঘর বার করি, একটা ঘর, তাহলে কি হবে তোমরা জানো যে 180 বাই কত আসবে 100। এটা যদি না জানো আসে ক্লাস 6-এ ছিল, অবশ্যই জানো। তাহলে এটা এবার দেখো, আবার যখন আমরা সেলসিয়াসের ধরো সি, যে সি মানে সেলসিয়াস, তার জন্য সি ধরা হয়, তাহলে সেলসিয়াস থেকে কি এসেছে সি, তাহলে সি সংখ্যক যদি ঘর বার করি তাহলে কি আসবে 180 বাই 100, আশা করছি জানো, ইন্টু কত আছে সি, ক্লাস 6-এ ছিল এগুলো ঐকিক নিয়মের অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে ফারেনহাইটের যে ঘর সংখ্যা কত পেলাম 180 বাই 100 ইন্টু সি। আবার আমরা দেখো, আবার ফারেনহাইট লিখো, ফারেনহাইট এর ঘর, ফারেনহাইটের ঘর কত হয় দেখো, আমরা জানি যে ঘর সংখ্যা যখন বার করি তখন কি 32 বিয়োগ করতে হয়, সেলসিয়াসের ক্ষেত্রে আমরা 0 বিয়োগ করি, ফারেনহাইটের ক্ষেত্রে 32। দেখো তখন বার করেছিলাম তখন 212 মাইনাস কত 32, তার জন্য এখানেও 32টা বিয়োগ হয়ে যাবে, দিয়ে অ্যান্সারটা আসবে 80, তাহলে F মাইনাস 32। তাহলে দেখো প্রথমে আমরা ফারেনহাইটের ঘর সংখ্যা পেলাম 180 ইন্টু সি বাই 100, আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা ফারেনহাইটের ঘর পেলাম F মাইনাস 32, তার মানে এটাও ফারেনহাইটের ঘর, এটাও ফারেনহাইটের ঘর, তার মানে এই দুটো কি সমান, তার জন্য এবার অতএব আমরা এই দুটো সমান লিখে দেবো। দেখো তাহলে 180 বাই 100 ইন্টু সি, কে আমি সি লিখে দিচ্ছি, সমান কত আসবে F মাইনাস 32। এবার দেখো
একটা যদি শূন্য কাটে তাহলে এবার কি আসছে, এটাতে দেখো কাটবে কত দিয়ে, 2 দিয়ে, তাহলে এখানে আসছে 9 দিয়ে কাটলে 9, এটা দিয়ে কাটলে 5, তার মানে 9c ওপরে পড়ে থাকলো, দেখো 9c নিচে পড়ে থাকলো 5, 9c/5 সমান থাকলো f মাইনাস 32। এবার দেখো এখানে যদি আমরা বার করি 9টা, যে 9টা আছে সেটা গুণ আছে, তাহলে এদিকে চলে এলে ভাগে চলে আসবে, এটা গুণ আছে এদিকে চলে এলে ভাগে চলে আসবে, তাহলে দেখো কত আসবে, c/5 চলে আসবে সমান, জানো আশা করছি এটা গুণ থাকলে এদিকে এলে ভাগ, তাহলে কি হবে f মাইনাস 32, এবার এটা গুণ ছিল এখানে ভাগ, তার মানে c/5 সমান f মাইনাস 32 বাই কত 9। দেখো c/5 সমান f মাইনাস 32 বাই কত 9, তো এটা অ্যান্সার আসছে আমাদের। খুবই ভালোভাবে এটা মুখস্থ করে নাও, c/5 সমান f মাইনাস 32/9, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, মুখস্থ করো। এখান থেকে আমাদের যত অঙ্ক আছে উষ্ণতার সেগুলো আমাদের বার করতে হবে, তো অবশ্যই এটা মুখস্থ করো। এবার তোমরা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, আমি ক্লাস 7-এর সব চ্যাপ্টারগুলো পরপর পড়িয়ে দিব, তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে দেখতে পারো তোমরা, ক্লাস 7-এর যত চ্যাপ্টার আছে সব কিছু পড়াবো, তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও, এবং আমরা অবশ্যই সব কিছু কমপ্লিট করব, তার জন্য তোমরা আমাদের চ্যানেলটি তোমার সবাইকে একটু বলে দিবা যে আমিও পড়াচ্ছি ফিজিক্স। এবার দেখো তোমরা একটু একটা কোশ্চেন তোমরা কমেন্ট করো যে থার্মোমিটারে, তোমরা এটা কোশ্চেনে কমেন্টে লিখো, থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয়, কোন তরল ব্যবহার করা হয়, তোমরা এটা কমেন্টের মধ্যে জানাও যে থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয়, তো অবশ্যই তোমরা জানাও, এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, পরের ক্লাসে আমরা অনেক অনেক কিছু প্র্যাকটিস করব, অঙ্ক করব, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, থাকো।